আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। আমাদের ইতিহাসে এক অনন্য আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থান জুলাই এবং অগাস্টে হয়েছে, এবং এই অগাস্টে বাংলাদেশ নতুন করে আরেকটা বিজয় দেখেছে। অনেক রক্ত, অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে এই বিজয় এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেবার আগেই প্যারিস থেকে ঢাকায় ফিরে 8ই আগস্ট তিনি বলেছিলেন যে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। আমি আলোচনা করতে চাই, ছোট্ট করে আলোচনা করতে চাই, আজকে খুব বেশি সময় নেব না, যে আন্দোলন যেটা হলো সেটা কি সফল হয়েছে? হ্যাঁ, স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে, এগুলো এক ধরনের নিঃসন্দেহে সাফল। এই সাফল্যের বাইরে একটা বড় কথা যে আমাদের জগদ্দল পাথর বুক থেকে নেমে গেছে, আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, আমরা যা খুশি তাই বলতে পারছি। কিন্তু এটাই কি সাফল্য? এটাই কি চাওয়া ছিল? সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। ঢাকা যেন এখন দাবি আদায়ের একটা শহরে পরিণত হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন একের পর এক নানা ছদ্মবেশ ধরে আসছে আন্দোলন করতে। ছাত্র জনতার আন্দোলন আপাতত সফল হওয়ার পরে যেন প্রতিটি স্তরে আন্দোলন একটা ভাইব তৈরি হচ্ছে। নতুন সরকারের কাছে সব দাবি জানানোর এটাই যেন মোক্ষম সময় যেন আর নেই। কিন্তু এটা অতি অবিবেচকের কাজ হবে এখনই সব দাবি নিয়ে হাজির হয়ে সরকার কাজই করতে পারবে না এত দাবি নিয়ে হাজির হলে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সে কথা কিন্তু বলেছেন, আমাদের কাজ করতে দিন তিনি বলেছেন। অর্থাৎ সরকারকে কিন্তু সময় দিতে হবে এবং দাবি অবশ্যই জানাতে হবে। কিন্তু 15 বছরে যে দাবি আপনি আদায় করতে পারেননি, সেই দাবি আপনি একদিনে 12 দিন 15 দিন 16 দিনের একটা সরকারের সাথে আদায় করবেন যারা কোনো ভালোভাবে বসতেই পারেনি, সেটা খুব যৌক্তিক কথা নয়। কিন্তু এই দাবি জানানোর প্রক্রিয়াটা গঠনমূলক প্রক্রিয়া হওয়া উচিত। কিন্তু সম্প্রতি যে দাবিগুলো জানাতে দেখছি তাতে মনে হচ্ছে সরকারকে সহযোগিতার বদলে বিপদে ফেলতেই একটা গ্রুপ সক্রিয় হয়েছে। যাই হোক, আজকে আমি আন্দোলন সফল করবার বা সফল আন্দোলনের প্রক্রিয়া নিয়ে একজন দার্শনিকের লেখা ধরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং আমি মনে করি এই কথাগুলো বিবেচনায় নেওয়া দরকার। আপনারা অনেকেই জানেন যে বিখ্যাত ফরাসি দার্শনিক এলেন বাদিউ আন্দোলনের অভিজ্ঞতার আলোকে যে বইটা লিখেছেন তার নাম হচ্ছে দ্য রিবার্থ অফ হিস্ট্রি, টাইম অফ রাইট অ্যান্ড আপরাইজিং। এখানে তিনি ছোট্ট পরিসরে গণতান্ত্রিক জন আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে খুবই বাস্তবসম্মত কিছু আলোচনা হাজির করেছেন আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা এখানে বাদিউর বইটার সূত্র ধরে অতি সংক্ষেপে কিছু আলোচনা করবার চেষ্টা করব। বাদিউ তার এই বইটিতে আন্দোলনের 3টি পর্যায় নিয়ে আলাপ বলেছেন। সেগুলো হচ্ছে 1, তাৎক্ষণিক আন্দোলন; 2, অস্ফুট বা সুপ্ত আন্দোলন; 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক লড়াই। আসুন 1 নম্বর বিষয়টি নিয়ে কথা বলি। একটা আন্দোলন যখন এই 3টি পর্যায়ে পার করে তখন তাকে আমরা চূড়ান্তভাবে সফল না বলতে পারলেও একটা রেজাল্ট অন্তত আমরা পেতে দেখি। কিন্তু এই 3টি পর্যায় ক্রমে অতিক্রম করার আগেই অনেক লড়াই আয়ু হারায়। তাই বেশিরভাগ সময় আন্দোলনের রেজাল্ট বা ফলাফল আমরা খুবই কম দেখতে পাই, খুব কমই বাস্তবে প্রতিফলিত হতে দেখি। দার্শনিক বাদিউ মনে করেন যে তাৎক্ষণিক লড়াই হলো জনগণের একটি অংশের মাঝে শুরু হওয়া বিক্ষোভ, যে অংশটি প্রায় সব সময় রাষ্ট্রের বল প্রয়োগ ও সহিংস নিয়ন্ত্রণের ভেতর বেঁচে থাকে। বাংলাদেশে বিরোধী মত বা অবস্থানের তো বটেই, সরকারের সঙ্গে দ্বিমত পোষণকারী যে কোনো অংশকে রাষ্ট্রের সহিংস বল প্রয়োগের মুখে পড়তে হয়। গত 15 বছরে আমরা এই চিত্র বহুবার দেখেছি। তারপরেও বিভিন্ন দাবি নিয়ে বড় বড় তাৎক্ষণিক আন্দোলন আমরা হতে দেখেছি, কিন্তু এগুলোর রাজনৈতিক ফলাফল ছিল একেবারেই শূন্য, 0। বাদিউ মনে করেন স্থানিক ও একটি গোষ্ঠীর আন্দোলন কেবল তখনই নতুন ক্ষেত্র তৈরি করতে পারে যখন তা দীর্ঘ সময়ের ভেতর দিয়ে যায় এবং একটি ঐতিহাসিক লড়াই হিসাবে বিস্তার লাভ করতে পারে। কিন্তু তাৎক্ষণিক লড়াই একটি নিজস্ব সামাজিক পরিমণ্ডলে আবদ্ধ থাকে। এ ধরনের আন্দোলন অনেক সময় খুব
কম সফলতা অর্জন করে, ফলে খুব কম সফলতা অর্জন করে ফেলে কিছুটা সময়। যিনি কিন্তু বাদীও মনে করেন এ ধরনের আন্দোলনের বেলায় যেটি বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে তা হলো আন্দোলনের নেতাদের দ্বারাই আন্দোলন পরাজিত হয়। বাংলাদেশের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে পড়লে এটার আর বিশদ ব্যাখ্যার দরকার হবে না আমার মনে হয়। আমরা এমন ঘটনা প্রতিনিয়তই দেখছি। বাদীও মনে করেন যে এ ধরনের লড়াইকে রাজনৈতিক লড়াই মনে করা একেবারেই ঠিক হবে না। তবে এ ধরনের লড়াইয়ের গুরুত্বপূর্ণ দিক হলো এমন লড়াই থেকে ঐতিহাসিক লড়াইয়ের পথ তৈরি করতে পারে। সেই দিক থেকে ছাত্র জনতার বিজয় লড়াইয়ের প্রাথমিক পর্ব পার হওয়ার কথাই মনে করিয়ে দেয় আমাদেরকে। 2 নম্বর হচ্ছে লড়াইয়ের দ্বিতীয় পর্যায়টি হচ্ছে অস্ফুট বা সুপ্ত অবস্থায় থাকা আন্দোলন। এটি তাৎক্ষণিক ও ঐতিহাসিক আন্দোলনের মধ্যবর্তী অবস্থা। এ ধরনের আন্দোলন অনেক লম্বা সময় ধরে চলতে পারলে তা ধীরে ধীরে জনমত তৈরি করতে সক্ষম হয়। যেহেতু রাষ্ট্রের দমনের মুখে আন্দোলনকারীদের টিকে থাকতে হয়, ফলে সবসময় তাৎক্ষণিক আন্দোলনের মতো ব্যাপক, সক্রিয় ও প্রকাশ্য হাজিরা বজায় রাখা সম্ভব হয় না। কারণ হচ্ছে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের দমনের মুখে টিকে থাকার প্রক্রিয়া কখনই সমান্তরাল রেখায় বিচার করা যাবে না। এই অবস্থায় আন্দোলনকে সুপ্ত অবস্থায় বিকশিত করবার দিকে নিয়ে যেতে হয়। জনগণের মধ্যে আন্দোলনের যৌক্তিকতা এতে পরিষ্কার হতে থাকে। নীরব বর্জন, অসহযোগ ও চরম নিষ্ক্রিয়তা এ ধরনের আন্দোলনের কিছু কমন বৈশিষ্ট্য। এই সুপ্তকাল অতিবাহিত হবার পর্বেই আসলে আন্দোলন ঐতিহাসিক লড়াইয়ের পরিমণ্ডলে প্রবেশ করে। আন্দোলনের যে নৈতিক এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হতে শুরু করে এ পর্বেই। আন্দোলনটা কোন দিকে যাবে বা ফলাফলটা কি হবে তার একটা পথরেখা এ সময়ের মধ্যেই আন্দোলনকারীরা তৈরি যদি করতে না পারেন, সেই আন্দোলন কখনো ঐতিহাসিক লড়াই আকারে হাজির হয় না, কোনো সফলতাও অর্জন করতে পারে না। এই অবস্থা তৈরি হতে একটা সমাজে অনেক লম্বা সময় লেগে যেতে পারে। আন্দোলনকারীদের জনগণের সঙ্গে সম্পর্ক এবং সংযোগের পদ্ধতির উপর এ স্তরের আন্দোলনের সফলতা নির্ভর করে। বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় বর্তমানে এ অবস্থায় উপনীত হয়েছে। আমরা অনেক মিছিল সমাবেশ দেখেছি, সেগুলোকে পেরিয়ে সরকার ঠিকই দামি নির্বাচন করে 2024 সালের 7 জানুয়ারি ক্ষমতায় আসীন হয়েছিল, কিন্তু জনগণ অস্ত্রের মুখে সক্রিয় প্রতিরোধ না করলেও নীরবে ভোট বর্জন করেছে। আর এই সরকারের ক্ষমতায় থাকার অন্যতম প্রধান সহায়ক শক্তি ভারতের বিরুদ্ধেও ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের মাধ্যমে অসহযোগ অবস্থা জোরদার করতে চেষ্টা করছে। এই পর্যায়কে আমরা সুপ্ত বিকাশের পর্যায় বলতে পারি বাদীয় সূত্র ধরে। এবং ছাত্রদের উপর গণহত্যার কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তার বিশাল বাহিনী এবং সাংস্কৃতিক বা কালচারাল আধিপত্যটা রয়ে গেছে। তাই এই অভ্যুত্থানের বিজয়কে চূড়ান্ত রূপ দেবার জন্য এই আন্দোলনের স্পিরিটকে সমাজে বিকশিত করবার কাজটি করে যাওয়া এখন আমি মনে করি সবচেয়ে জরুরি দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। এটাই আন্দোলনকে সুপ্ত অবস্থায় বিকাশমান রাখতে পারে, যা পরের ধাপে মানে ঐতিহাসিক আন্দোলনের দিকে নিয়ে যাবে। 3 নম্বর বিষয়, যেটা ঐতিহাসিক আন্দোলন বা ঐতিহাসিক লড়াই, সেটা নিয়ে কথা বলে আমি আমার কথা শেষ করব। বাদীয় ফরাসি দার্শনিক এই পর্বে আরব বসন্তের অভিজ্ঞতা বিস্তারিত হাজির করে বুঝতে চেষ্টা করেন কিভাবে একটি আন্দোলন স্বৈরতন্ত্রকে হটিয়ে জনগণের বিজয়ের দিকে যেতে পারে। তিনি অর্থাৎ দার্শনিক বাদীও মনে করেন স্থানীয় পরিমণ্ডলের সীমাবদ্ধতা অতিক্রম করবার মধ্য দিয়ে একটি আন্দোলন ঐতিহাসিক হয়ে ওঠে। জনগণের নিরস্ত্র দৃঢ়তা যখন ধীরে ধীরে আস্তে আস্তে স্বনির্ভর হয়ে ওঠে,
তখন ঐতিহাসিক আন্দোলনের পথ উন্মুক্ত হতে থাকে। দার্শনিক বাদীও মনে করেন, ফরাসি এই দার্শনিক মনে করেন যে যখন আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের সমবেত করতে থাকে এবং একটা পর্যায়ে ঘোষণা দেয়, যতক্ষণ না তারা তাদের লক্ষ্যে পৌঁছাচ্ছে তারা তাদের আন্দোলন, তাদের সংগ্রাম, তাদের অবস্থান বজায় রাখবে, লড়াইটা অব্যাহত রাখবে এবং এই অবস্থান বজায় রেখে তাৎক্ষণিক আন্দোলন ও সুপ্তভাবে লড়াইকে বিকাশের সময় পার করবার মধ্য দিয়ে একটি আন্দোলন ঐতিহাসিক লড়াইয়ের পর্বে প্রবেশ করে। এই পর্বটিতে যা ঘটে তার মধ্যে অন্যতম হল বহু ভিন্নতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়, যেটা বাংলাদেশের জন্য খুব জরুরি। অভূতপূর্ব একটা ঐক্য লক্ষ্য করা যায়। শ্রমিক, বুদ্ধিজীবী, ধনী, গরিব, এমনকি বিরুদ্ধের মিডিয়াও আন্দোলনের সংবাদ পরিবেশনে সংযত ও শ্রদ্ধার প্রকাশ ঘটাতে শুরু করে। এমন গণ ঐক্যের অবস্থায় আন্দোলনকে ঐতিহাসিক পর্বে নিয়ে যায়। তখন অর্থাৎ এই ঐতিহাসিক পর্বে একজন আরেকজনের খুব আপন হয়ে ওঠেন। ক্ষমতার যে স্বৈরতান্ত্রিক বিকাশ যে ধরনের সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করেছিল তা বিপুল উচ্ছ্বাসে এবং ঐক্যের জোয়ারে পূর্ণ হয়ে যায়। সমাজে বিশ্বাস, আস্থা ফিরে আসতে শুরু করে, যেগুলো বাংলাদেশের সমাজে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। সব কিছুতেই আশাবাদী হওয়ার মতো একটা অবস্থা তৈরি হতে থাকে। চারদিকে চারপাশে কেবল সম্ভাবনা ও স্বপ্ন দেখা দিতে থাকে। প্রচণ্ড ভিন্নতার পর বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের মধ্যে ঐক্য ও আদর্শগত স্পিরিট এতই প্রবল হয়, প্রতিশোধের আক্রোশটাও বিজয়ের আনন্দের কাছে সে ম্লান হয়ে যায়, ম্লান হয়ে যেতে থাকে অনেক সময়। এই অপূর্ব ঐক্যবদ্ধতা মতাদর্শিক এবং দার্শনিক, এমনকি আধ্যাত্মিকভাবে বা স্পিরিচুয়ালি একটি জনগোষ্ঠীকে সমৃদ্ধ করতে পারলে নতুন ইতিহাসের জন্ম দিতে পারে, তৈরি হতে পারে নতুন এক রাজনৈতিক জনগোষ্ঠীর স্বপ্নযাত্রার সূচনা। কোনো সন্দেহ নেই, বাংলাদেশ এমন একটি সূচনার পথ চেয়ে বসেছিল গত কয়েক দশক ধরেই, বলা যেতে পারে জন্মের পর থেকেই। এখন আমরা এই সময়টাতে সে উপনীত হয়েছি। তবে যে কোনো আন্দোলন হলো বিস্ময়ের মতো, কোনোভাবেই শতভাগ আগাম ধারণা করা সম্ভব নয়। যান্ত্রিক পদ্ধতিতে অতি চাতুরতার আশ্রয় নিয়ে যারা গণ আন্দোলনকে গোজামিল দিয়ে গঠন করে রাজনৈতিক ফায়দা নিতে চান, তারা আন্দোলনের স্বাভাবিক প্রাকৃতিক বিকাশ ও সৃজনশীল বিষয়ে সম্ভাবনার বিষয়ে কোনো খবর টবর রাখেন না, বলা যেতে পারে বেখবর। মনে রাখতে হবে, আন্দোলন যেমন মানুষই গঠন করে, তেমনি আন্দোলনও মানুষ গঠন করে, মানুষকে গঠন করে, তৈরি করে। ফলে নিজেদের সবসময় কর্তা ভাবলে আমরা আন্দোলনের সাবজেক্টিভ যে ভূমিকা বুঝতে পারবো না। আন্দোলন ও জনগণের বা ব্যক্তির মধ্যে সম্পর্ক একটি জটিল প্রক্রিয়া। তাতে মানুষ যেমন আন্দোলনকে পরিচালিত করে, কিন্তু এমন সময় আসছে সমাজে, রাষ্ট্রে, যখন আন্দোলনই মানুষকে পরিচালিত করতে থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এখন এই ঐতিহাসিক আন্দোলনের প্রবেশ পর্বে আছি বলা যায়। আর এই পর্বে চিন্তা ও দার্শনিক মীমাংসার কাজটিও করে নিতে হয়। এই মীমাংসার পরই ঐক্য প্রক্রিয়া একটা নৈতিক ভিত্তি পায়। আর এই নৈতিকতা যদি প্রকৃতই নীতির উপর গড়ে উঠতে পারে, তাহলে ক্ষমতার মিথ্যা ভরা সত্যহীন নীতিশূন্য নৈতিকতাকে সহজেই পরাজিত করতে সক্ষম হয়। এটাই আন্দোলন এবং ইতিহাসের নতুন জন্মের ইতিহাস থেকে আমরা দেখতে পাই। আমার মনে হয় যে এই স্বল্প সময়ের কথার মধ্যে পুরো আন্দোলন এর সাফল্য ব্যর্থতা বোঝার
এবং আন্দোলন সম্পর্কিত যে প্রক্রিয়া, সেটা একজন বিদেশি দার্শনিকের বক্তব্যের মধ্য দিয়ে, বোঝার মধ্য দিয়ে আমরা নিজেদের মতো মেলাবার চেষ্টা করতে পারি, বুঝবার চেষ্টা করতে পারি। আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবার প্রতি